আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতি এবং বেসিক অর্থনীতির নিরপেক্ষ রেখা সম্পর্কে। নিরপেক্ষ রেখা ইনডিফারেন্স কার্ভ, এটার প্রথমে সংজ্ঞাটা জানে নেই। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাকে নিরপেক্ষ রেখা বলে। যেমন যদি অঙ্কন করি তাহলে একটা রেখা, যে রেখার এক্স দ্রব্য ওয়াই দ্রব্য 0, যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। দুটি দ্রব্য, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এর বিভিন্ন সংমিশ্রণ। যেমন যদি ধরি যে সংমিশ্রণ এ, সংমিশ্রণ বি, সংমিশ্রণ সি, এটা হচ্ছে আই সি রেখা, ইনডিফারেন্স কার্ভ রেখা। বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাচ্ছে। এখানে সূচি আকারে চিত্রটা অঙ্কন করলে বিস্তারিত বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার নিরপেক্ষ রেখার যদি উৎপত্তি বা কে প্রথম ধারণা দেন এটা সম্পর্কে জানি, তাহলে ফ্রান্সিস আইসিডোর এজওয়ার্থ প্রথম নিরপেক্ষ রেখার ধারণা প্রদান করেন। ফ্রান্সিস, YSIDRO EDGE WORTH, ফ্রান্সিস আইসিডোর এজওয়ার্থ প্রথম ধারণা প্রদান করেন এবং পরবর্তীতে জন হিগস এবং RGD অ্যালেন, আমরা নাম শুনে থাকবো যে হিগস এবং অ্যালেন এই নিরপেক্ষ রেখাকে আধুনিক অর্থনীতিতে ব্যবহারযোগ্য করে তুলেছেন। তাদের মতে, হিগস এবং অ্যালেনের মতে, উপযোগ কোনো সংখ্যাগত ধারণা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক ধারণা। মনস্তাত্ত্বিক ধারণার জন্য তারা উপযোগকে পর্যায়গত উপযোগ হিসেবে তুলে ধরেছেন। নিরপেক্ষ রেখাই হলো পর্যায়গত উপযোগের মূল ভিত্তির পক্ষে। রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার মোট উপযোগ সমান থাকে। যেমন এই যে একটা নিরপেক্ষ রেখা, এটার প্রতিটি বিন্দুতে মোট উপযোগ সমান থাকে। আর উপযোগকে সংখ্যাগত না ভেবে এনারা পর্যায়গত হিসেবে আখ্যায়িত করেছেন। পর্যায়গত বলতে এটা মনে করা যায় প্রথম পর্যায়, এখানে যদি আরেকটা রেখা আঁকি দ্বিতীয় পর্যায়, এখানে একটা রেখা যদি অঙ্কন করি তাহলে তৃতীয় পর্যায় হবে, IC2 হবে, IC3। আচ্ছা, তাহলে এখন এই তিনটায় যেহেতু একসাথে অঙ্কন করলাম, এটা একটা হবে নিরপেক্ষ মানচিত্র। আচ্ছা, ওদিকে পরে যাব। তাহলে নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে উপযোগের পরিমাণ সমান থাকে। যেমন এটা একটা নিরপেক্ষ রেখা, এটাতে যদি এখানে এ বিন্দুতে যদি থাকে 20 মণ ধান, বি বিন্দুতে হবে 20 মণ, সরি 20 ইউটিল 20 ইউটিল উপযোগ থাকবে। বি বিন্দুতেও একই থাকবে এবং সি বিন্দুতে একই থাকবে। তবে IC2 এবং IC3 এটাতে আলাদা আলাদা হবে। আচ্ছা, নিরপেক্ষ রেখা সাধারণত সমপরাবৃত্তাকার রেখা হয়ে থাকে। এটা হচ্ছে সমপরাবৃত্তিকার। সমপরাবৃত্তিকার রেখা বলতে এমন রেখাকে বোঝায় যে রেখা বৃত্তের মতো, এটা কিন্তু বৃত্তের মতো একটু, কিন্তু বৃত্ত নয়, তাকে সমপরাবৃত্তাকার রেখা বলে। এটাকে সমীকরণ আকারে আরও পড়া যায়, তবে সমপরাবৃত্তাকার রেখা পড়াচ্ছি না, সেই হিসাবে এখন এটা বিস্তারিত নাই যাই। তাহলে নিরপেক্ষ রেখার চিত্রটা এখানে যেভাবে আঁকেছি এভাবেই হবে। এখন আসবে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে মোট উপযোগের পরিমাণ স্থির ও সমান থাকে। প্রতিটি বিন্দুতে মোট উপযোগ স্থির ও সমান থাকে। মোট উপযোগ স্থির ও সমান থাকে প্রতিটি বিন্দুতে।
এর আগে যেমন দেখালাম চিত্র আকারে, নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে, এটা একটা নিরপেক্ষ রেখা, এটার প্রত্যেকটা বিন্দুতে মোট উপযোগ স্থির ও সমান থাকে। মোট উপযোগ যদি সমান থাকে, এখানে 20 ইউটিল, এখানে 20 ইউটিল, এখানে 20 ইউটিল, যদি সমান থাকে তাহলে তো স্থির হচ্ছে, যদি সমান না হয় তাহলে স্থির হবে না। সেজন্য প্রথম শর্ত হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মোট উপযোগ স্থির ও সমান থাকে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে যদি যাই, তাহলে নিরপেক্ষ রেখা ভূমি ও লম্ব অক্ষকে স্পর্শ করতে পারে না। ভূমি ও লম্ব অক্ষকে স্পর্শ করতে, লেখা একটু ভালো না আর কি, ভূমি ও লম্ব অক্ষকে স্পর্শ করতে পারে না। তাহলে এটা কিরকম হবে? এই যে নিরপেক্ষ রেখা একটা অঙ্কন করলাম, এটা যে ভূমি অক্ষকে স্পর্শ করবে, এই যে ভূমি অক্ষকে স্পর্শ করবে, এমনটা হতে পারে না। বা লম্ব অক্ষকে স্পর্শ করবে, এমনটা হতে পারে না। কারণ আমরা জানি নিরপেক্ষ রেখা বলতে এমন একটি রেখাকে বোঝায় যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণের ভোগ নির্দেশ করে। দুটি দ্রব্যের, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। যদি একটি দ্রব্য এক্স ভূমি এক্স অক্ষকে যদি নিরপেক্ষ রেখা স্পর্শ করে, তাহলে এক্স অক্ষে এক্স দ্রব্যে ভোগের পরিমাণ শূন্য হবে, এখানে শূন্য হবে। তাহলে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ শূন্য হলে এখানে এক্স দ্রব্য ভোগ করবে না, শুধু ওয়াই দ্রব্য ভোগ করবে। সেক্ষেত্রে শুধুমাত্র একটি দ্রব্যের ভোগের পরিমাণ নির্দেশ পাচ্ছে, কিন্তু নিরপেক্ষ রেখার শর্ত হচ্ছে দুইটি দ্রব্য ভোগের পরিমাণ নির্দেশ পাবে। নিরপেক্ষ রেখার সাথে যুক্তিযুক্ত নয় যদি সেটা ভূমি অক্ষে স্পর্শ করে, কারণ সেখানে দুইটি দ্রব্যকে ভোগ করতে হবে, তাহলে সেটা নিরপেক্ষ রেখা হবে। একটি দ্রব্যকে ভোগ করলে নিরপেক্ষ রেখা হবে না, একটা শূন্য হলে সেই দ্রব্যকে ভোগ করা হবে না, অর্থাৎ সেখানে একটি দ্রব্য ভোগ করবে, যার কারণে ভূমি ও লম্ব অক্ষকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, তাহলে তৃতীয় শর্ত যদি দেখি আমরা, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রের দিকে উত্তল। ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রের দিকে উত্তল। এই যে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, এটা ডান দিকে নিম্নগামী। সাধারণত নিরপেক্ষ রেখা সবসময় ডান দিকে নিম্নগামী হয়, আর কেন্দ্রের দিকে উত্তল। আচ্ছা, আমরা উত্তল আর অবতল চিত্র যদি বলি, তাহলে এই যে এই চিত্রটা যদি অঙ্কন করি, এটা হচ্ছে কেন্দ্রের দিকে অবতল, এর অবতলতা হচ্ছে কেন্দ্রের দিকে। আর যদি এই চিত্রটা অঙ্কন করি, তাহলে এটা কেন্দ্রের দিকে উত্তল, এটা হচ্ছে কেন্দ্রের দিকে উত্তল অবস্থায় আছে। তাহলে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রের দিকে উত্তল। কারণ নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে মোট উপযোগের পরিমাণ সমান হওয়ার কারণে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে অন্য দ্রব্যের ভোগের পরিমাণ কমাতে হয়। একটি দ্রব্যের ভোগের পরিমাণ, যেমন এই দ্রব্যটার এক্স দ্রব্যের ভোগের পরিমাণ যদি বাড়াই, তাহলে ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ এই এতটুকু কমাতে হচ্ছে, এতটুকু বাড়ালে এতটুকু কমাতে হচ্ছে। আবার যদি এতটুকু বাড়াই, তাহলে এক্স দ্রব্য এতটুকু বাড়ালে ওয়াই দ্রব্য এতটুকু কমাতে হচ্ছে। হয়ে গেল, এতটুকু কমাতে হচ্ছে। তাই এটা ডান দিকে নিম্নগামী হয়। একটা বাড়াতে হলে আরেকটা কমাতে হচ্ছে, তাহলে এটা ডান দিকে নিম্নগামী হচ্ছে। আচ্ছা, আবার এটা কেন্দ্রের দিকে উত্তল, এটা যাচাই করবে কিভাবে? একটি দ্রব্যের অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য অন্য দ্রব্যের প্রথম দিকে ত্যাগের হার বেশি হলেও পরবর্তীতে ত্যাগের হার ক্রমান্বয়ে হ্রাস পায়, এজন্য নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হয়। যেমন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে এই যে একটা নিরপেক্ষ রেখা, চিত্রের মাধ্যমে আবার
সূচির মাধ্যমে যদি দেখাই তাহলে দুইটা মিলে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়। যেমন এটা প্রথম দিকে পাখি, হ্যাঁ, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। ওয়াই এর পরিমাণ প্রথম দিকে অনেকখানি কমতেছে, কিন্তু এক্স এর পরিমাণ তার থেকে অনেক কম বাড়তিছে। মানে এক্স এর পরিমাণ একটু বাড়ার জন্য ওয়াই এর পরিমাণ অনেকখানি কমাতে হচ্ছে। আবার এক্স এর পরিমাণ আর একটু অতটুকু বাড়ানোর জন্য ওয়াই এর পরিমাণ কমতেছে। আবার একইভাবে যতই আমরা এক্স এর পরিমাণ বাড়াবো ততই ওয়াই এর পরিমাণ কমতে থাকবে। যদি আমরা সূচির মাধ্যমে দেখি তাহলে আমরা দেখতে পাবো, আহ, যদি ধরি এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের, যেমন যদি এদিকে আমরা ধরি চাল আর এদিকে যদি ধরি মিষ্টি, তাহলে প্রথমে ধরা যাক 5 কেজি চালের বিনিময়ে 1 কেজি মিষ্টি পাওয়া যাচ্ছে। সরি, 1 কেজি মিষ্টি পাওয়া যাচ্ছে। তাহলে 1 কেজি মিষ্টি পাওয়ার জন্য 5 কেজি চাল প্রথমে ছাড়তে হলো। আচ্ছা, তাহলে দ্বিতীয়বার আমার কিন্তু চাল চাল এটা প্রয়োজন। আবার পরবর্তীতে এখানে যদি 1 কেজি মিষ্টির জন্য আমি আমি আর 5 কেজি চাল দিব না, কারণ আমার উপযোগ, একই দ্রব্য যদি ভোগ করি তাহলে উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এজন্য আমরা এখানে ধরলাম 3 কেজি চাল দিতে রাজি আছি। 3 কেজি চালে 1 কেজি মিষ্টি পাবো। আচ্ছা, যদি তাও হয় তার পরবর্তীতে আবার উপযোগ আমার, মোট উপযোগ বাড়তিছে, কিন্তু প্রান্তিক উপযোগ যেটা এটা কিন্তু আমার কমে আসবে আরো। তাই আরো 1 কেজি মিষ্টি যদি কিনতে চাই তাহলে আর 3 কেজি চাল দিতে আমরা রাজি থাকবো না। এখানে আরো 2 কেজি চাল বা 1 কেজি চাল দিতে রাজি থাকবো। এজন্য প্রথম দিকে অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য অন্য দ্রব্যের, মানে চাল অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য, সরি, মিষ্টি অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য চাল আমরা প্রথম দিকে যতখানি ছাড়তেছি, মিষ্টি প- পরের দিকে পাওয়ার জন্য চাল আর ততখানি ছাড়বো না। যেমন 5 একক, 5 কেজি ছাড়বো না চাল, ছাড়বো 2 কিংবা 1 কেজি ছাড়বো। সেভাবে এটা বলা হয় একটি দ্রব্যের অতিরিক্ত 1 একক পাওয়ার জন্য অন্য দ্রব্যের প্রথম দিকে ত্যাগের হার বেশি হলেও প্রথম দিকে অনেকখানি ত্যাগ করছি, 5 কেজি চাল ত্যাগ করছি। পরবর্তীতে ত্যাগের হার ক্রমান্বয়ে হ্রাস পায়, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকলো। 5-এর পর 3 আসছে, তারপর 2 বা 1 আসছে, ক্রমান্বয়ে হ্রাস পায়। এজন্য নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হয়। এজন্য নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হয়। আচ্ছা, তাহলে নিরপেক্ষ রেখার 4 নম্বর বৈশিষ্ট্য যদি যাই আমরা, তাহলে উপরের নিরপেক্ষ রেখায় বেশি উপযোগ নির্দেশ করে। উপরের নিরপেক্ষ রেখায় বেশি উপযোগ নির্দেশ করে। এই যে আমরা একটা যদি নিরপেক্ষ রেখা অঙ্কন করি, এই যে নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করলাম। আগে নিরপেক্ষ মানচিত্রের মধ্যে আমরা এটা একটা নিরপেক্ষ রেখা, এটা একটা নিরপেক্ষ রেখা, এটা একটা নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার তুলনায় এই নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি থাকবে, আবার এই নিরপেক্ষ রেখার তুলনায় এই নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি থাকবে। তাহলে একাধিক নিরপেক্ষ রেখা বিবেচিত হলে নিচের নিরপেক্ষ রেখা হতে উপরের নিরপেক্ষ রেখায় বেশি উপযোগ নির্দেশিত হয়। আচ্ছা, আমরা যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে ওই চিত্র, আচ্ছা, নতুন করে একটা চিত্র অঙ্কন করি। একটা চিত্র অঙ্কন করলাম, এক্স ওয়াই, নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ রেখা, এটা হলো নিরপেক্ষ মানচিত্র। তাহলে প্রমাণের জন্য আমাদের এই চিত্রটা দরকার হবে। এখানে একটা বা দুইটা নিরপেক্ষ রেখা দিলে যথেষ্ট হয়। তাহলে এটা ধরবো ওয়াই, এ, বি, সি, IC1, IC2, IC3, x1, x2, x3। তাহলে এখন এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে এ বি সি বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে
ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ সমান, ওয়াই দ্রব্য কিন্তু এতটুকুই ভোগ করছে, এখান থেকে এতটুকুই কিন্তু ওয়াই দ্রব্য ভোগ করছে প্রত্যেকটা বিন্দুতেই, এতটুকু একই পরিমাণ। যদি এখানে ধরি 5, তাহলে ওয়াই দ্রব্য 5 একক ভোগ করছে, কিন্তু এক্স দ্রব্যের ভোগের পরিমাণ, এই যে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ প্রত্যেকটা বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এ বিন্দুতে যদি ধরি 2, বি বিন্দুতে যদি 4, সি বিন্দুতে যদি ধরি মানে x3-তে যদি ধরি 6, তাহলে এক্স দ্রব্য এর ভোগের পরিমাণ এ বিন্দুতে হচ্ছে 2 একক, বি বিন্দুতে হচ্ছে 4 একক এবং সি বিন্দুতে হচ্ছে 6 একক। তাহলে এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড় হবে। ওয়াই এর পরিমাণ সমান হলেও এক্স এর পরিমাণ বেশি হওয়ার কারণে এ বি সি বিন্দুতে তুলনামূলকভাবে, সেজন্য বলা যায় যে উপরের নিরপেক্ষ রেখায় IC3 বা সবার উপরের নিরপেক্ষ রেখায় উপযোগ সব থেকে বেশি থাকে। আচ্ছা, তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখব, একটি নিরপেক্ষ রেখা অপরটিকে স্পর্শ বা ছেদ করতে পারে না। একটি নিরপেক্ষ রেখা অপরটিকে স্পর্শ বা ছেদ করতে পারে না। যেমন এই যে একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, এই নিরপেক্ষ রেখার একটি নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, আরেকটি নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, এই দুইটা কখনো ছেদ করবে না। এই যে যদি এই যে এরকম ভাবে ছেদ করে, এটা মনে করেন যে IC1, IC2, IC3, তাহলে কিন্তু এটা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না, এটা নিরপেক্ষ রেখা হবে না। তাহলে আমরা যদি প্রমাণের স্বরূপ করতে যাই, তাহলে আমাদের এখানে দেখব আমরা দুইটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ দুইটি নিরপেক্ষ রেখা দুইটি ভোগস্তর নির্দেশ করে যা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের সহিত সঙ্গতিপূর্ণ। এখানে নিরপেক্ষ রেখায় এটা একটা ভোগস্তর, এটা একটা ভোগস্তর, এটা একটা ভোগস্তর, ছেদ করলে কিন্তু ভোগস্তরগুলো এলোমেলো হয়ে যায়, সঙ্গতিপূর্ণ হয় না। চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি, তাহলে এই যে একটা চিত্র অঙ্কন করলাম, চিত্রটা একটু আচ্ছা ওকে ম্যানেজ করে নেব। ওকে, চিত্রটা এইরকম হবে, এই যে হ্যাঁ, এটা যদি এ বিন্দুতে, এটা বি বিন্দু, এটা হলো সি বিন্দু, তাহলে এটা হলো IC1, IC2, ওয়াই দ্রব্য x1, x2, 0, x। তাহলে এখন এখান থেকে যদি আমরা প্রমাণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে IC2 মানে নিরপেক্ষ রেখা 2 নম্বর নিরপেক্ষ রেখায় আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে ছেদ করেছে এ নিরপেক্ষ রেখা, যেই IC রেখা 1 আছে, অর্থাৎ অর্থাৎ এ ও সি, এটা ছেদ করেছে, সরি এখানে হচ্ছে আমাদের আচ্ছা ভালো করে বলি, একটু এলোমেলো হয়ে গেছিল। IC2 রেখায় এ এবং সি দুইটি বিন্দু অবস্থান করছে, যার কারণে আমরা বলতে পারি যেহেতু নিরপেক্ষ রেখার প্রত্যেকটা রেখায় একই পরিমাণ উপযোগ নির্দেশ করে, সেহেতু আমরা বলতে পারি এ ইকুয়াল টু সি। আচ্ছা, তাহলে আবার IC1 নিরপেক্ষ রেখায় বি ও সি অবস্থান করায় আমরা এটা লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু সি, কারণ বি ও সি এ ও সি এর মতোই একই নিরপেক্ষ রেখা অবস্থান করায় তাদের মোট উপযোগ সমান হবে। সেজন্য আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু সি, আবার লিখতে পারি বি ইকুয়াল টু সি। কিন্তু যদি আমরা
এখানে লিখতে যাই এই সমীকরণ থেকে পাই যেরকম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু সি হলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। কিন্তু আমরা যদি চিত্রের মধ্যে লক্ষ্য করি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি দেওয়া থাকলেও এ সমান কখনো বি হতে পারে না, এ কখনোই বি হতে পারে না, এ সবসময় বি এর থেকে ছোট হবে। সেহেতু আমরা এখানে এটা বলতে পারি যে দুইটি নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। আচ্ছা, যদি 6 নম্বর বৈশিষ্ট্যের দিকে আমরা যাই তাহলে বৈশিষ্ট্য 6, নিরপেক্ষ রেখার দুটি অক্ষে দুটি দ্রব্যের ভোগের পরিমাণ নির্দেশ করে। নিরপেক্ষ রেখার দুটি অক্ষে দুইটি দ্রব্য ভোগের পরিমাণ নির্দেশ করে। এগুলো যদিও অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরেও, যেমন নিরপেক্ষ রেখার দুটি দ্রব্যে তার সীমাবদ্ধ আয় দ্বারা ভোক্তা তার সর্বোচ্চ তৃপ্তির লক্ষ্যে দুটি দ্রব্যের কাম্য সংমিশ্রণ ক্রয় করবে। যেমন এখানে যদি এটার উদাহরণটা দেই, যে নিরপেক্ষ রেখার মধ্যে ভোক্তা তার সীমাবদ্ধ আয়ের সাপেক্ষে নিরপেক্ষ রেখা অঙ্কন করা হয়। সীমাবদ্ধ আয় দ্বারা ভোক্তা তার সর্বোচ্চ তৃপ্তি লাভ করার লক্ষ্যে দুইটি দ্রব্যের কাম্য সংমিশ্রণ ক্রয় করবে। যেমন এখানে উদাহরণস্বরূপ যদি বলতে যাই তাহলে এখানে মনে করেন যে এক আহ, 1 কেজি আলু, যদি 1 কেজি আলু না, এখানে যদি লিখি 10 কেজি আলু, আর এখানে যদি লিখি প্লাস এখানে হচ্ছে এই 200 গ্রাম চিনি, তাহলে কিন্তু একটা কোনো কিছু তৈরিতে এটা হয় না। যেমন আলুর সাথে দেওয়াটা ভুল হয়েছে, যদি এখানে লিখি যে 10 কেজি, কি লিখতে পারি, 10 কেজি চাপাতি প্লাস 200 গ্রাম চিনি, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। 10 কেজি চাপাতির সাথে 200 গ্রাম চিনি হয় না। কিন্তু এখানে যদি আমরা লিখি যে 10 কেজি চাপাতি কেন, তাহলে এখানে যদি 10 কেজি চাপাতি আর 200 গ্রাম চিনি এর পরিবর্তে যদি এটা ধরলাম বি বিন্দুতে আমরা যদি এখানে করতে পারি যে চাপাতি আসলে কতখানি লাগে, জাস্ট ধরে নিলাম যে 500 গ্রাম চাপাতি আর এখানে 1 কেজি চিনি, তাহলে আমরা অবশ্যই এটার থেকে হয়তো বা এই সংমিশ্রণটা বেশি পছন্দ করব। তাই এখানে বলা হয় যে নিরপেক্ষ রেখার দুইটি অক্ষে দুইটি দ্রব্যের ভোগের পরিমাণ নির্দেশ করে। এখন যেই পরিমাণটা আমাদের পছন্দ সেই পরিমাণটা আমরা নিতে পারি, যেমন এই পরিমাণটা থেকে এই পরিমাণটা আমাদের পছন্দ হবে, তাহলে এই পরিমাণটা নিতে পারি এরকম। যদি 7 নম্বর বৈশিষ্ট্যে আসি, তাহলে 7 নম্বর বৈশিষ্ট্য আছে নিরপেক্ষ রেখায় প্রতিটি দ্রব্যের সংমিশ্রণগুলো ভিন্ন ভিন্ন হয়। প্রতিটি দ্রব্যের সংমিশ্রণগুলো প্রতিটি দ্রব্যের সংমিশ্রণগুলো ভিন্ন ভিন্ন হয়। যেমন এখানে একটা নিরপেক্ষ রেখা, এটা একটা সংমিশ্রণ, এটা একটা সংমিশ্রণ, এটা একটা সংমিশ্রণ, আবার এইটা যদি একটা সংমিশ্রণ ধরি, সাথে আরো একটা ধরতে পারি, এটা যদি একটা সংমিশ্রণ ধরি, সংমিশ্রণগুলো ভিন্ন ভিন্ন হয়। যেমন এটা 1 2 3 5 8, এটা হচ্ছে 2 3 4 5 6। যদি এখানে একটা সংমিশ্রণ আমরা ধরি, তাহলে এখানে সংমিশ্রণটা হচ্ছে 8 2, এখানে সংমিশ্রণ ধরলে 5 3, এখানে সংমিশ্রণ ধরলে 3 4। এভাবে যদি এটা তো ধরি তাহলে 1 6,
আসলে এটা সংমিশ্রণগুলো, প্রত্যেকটা সংমিশ্রণ ভিন্ন ভিন্ন হয়, এটাই দেখায়। যেমন নিরপেক্ষ রেখা দুটি দ্রব্যের একাধিক ক্রয় সংমিশ্রণ নির্দেশিত হয়। একাধিক ক্রয় সংমিশ্রণ এখানে আছে যেগুলো নির্দেশিত হয়। কোনো সংমিশ্রণে একটি দ্রব্য ভোগের পরিমাণ বেশি, আবার কোনো সংমিশ্রণে একটি দ্রব্যে ভোগের পরিমাণ কম, আবার কোনো দ্রব্যে ভোগের পরিমাণ সমান হতে পারে। যেমন এই দ্রব্যে ওয়াই এর ভোগের পরিমাণ বেশি এ সংমিশ্রণে এবং এক্স এর ভোগের পরিমাণ কম, আবার এইটাতে এক্স এর ভোগের পরিমাণ বেশি ওয়াই এর ভোগের পরিমাণ কম। আবার যদি এখানে 3 4 না দিয়ে এখানে যদি আমি 2.5 আর এখানে যদি 3 দেই, তাহলে সরি এখানে যদি 4 দেই আর এখানে যা আসে তাই, তাহলে এখানে 4 4 হবে। ভোগের সংমিশ্রণগুলো সমান নির্দেশিত হয়। তাই প্রতিটি বিন্দুতে ভোগের সংমিশ্রণ ভিন্ন ভিন্ন হয়। তবে প্রতিটি বিন্দুতেই দুইটি দ্রব্যের পরিমাণ ভিন্ন ভিন্ন হলেও মোট পরিমাণ, এখানে যদি হয় 8 দিয়ে 10, তাহলে এখানেও মোটের পরিমাণ হবে কিন্তু 10, যদিও দ্রব্যের এককগুলো কম বেশি আছে, কিন্তু এখানে মোট ভোগের পরিমাণ 10, এখানেও হবে 10। আচ্ছা, আরও বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর ব্যাখ্যা তেমন প্রয়োজন হয় না। নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান সমান। যেমন স্থিতিস্থাপকতা সমান, প্রতিটি বিন্দুতে কিন্তু স্থিতিস্থাপকতার মান সমান হবে। যেমন একটি দ্রব্যের জন্য যতখানি ভোগ করতেছি, পরের দ্রব্যের জন্য আবার কিছু ছাড়তে হচ্ছে। এভাবে ক্যালকুলেশন করলে স্থিতিস্থাপকতার মান সমান হয়। নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হয়। এখানে এক রকমের ঢাল হবে, এখানে এক রকমের ঢাল হবে। যেমন এখানকার যদি এ বিন্দুতে আমি ঢাল ধরি, আচ্ছা 9 নম্বর, ঢাল ভিন্ন ভিন্ন হয়। ঢাল ভিন্ন ভিন্ন হয়। যেমন ঢাল সমান ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে এখানে ডি ওয়াই ইকুয়াল টু আসতেছে এখানে 8 আর এখানে 2 ইকুয়াল টু 4। আবার যদি এখানে ধরি এখানে 1/6, তাহলে এখানে কত আসতেছে 1/6, এখানে পয়েন্ট সামথিং আসতেছে আর কি। তো এভাবে ঢালগুলো ভিন্ন ভিন্ন হয়। তো এতটুকুই পর্যন্ত। ধন্যবাদ আজকে সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমরা এবার যদি নিরপেক্ষ রেখার আকৃতি সম্পর্কে ধারণা দেই, যেমন নিরপেক্ষ রেখার আকৃতি, দ্রব্যের প্রকৃতি এবং নিরপেক্ষ রেখার আকৃতির মধ্যে, যেমন যদি ধরি স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক দ্রব্য স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 2টা ডিম আর 2 কেজি দুধ, বা 10টা ডিম 2 কেজি দুধ। যেমন এরকম যদি ধরি, এটা হচ্ছে ডিম আর এটা হচ্ছে দুধ। নিরপেক্ষ রেখা, তাহলে এই যে একটু ভালো করেই করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি দেই ডিম, ডিমের পরিমাণ 2 3 4 6 8 9। আচ্ছা, আর যদি দুধ যদি দেই আমরা, তাহলে 1 লিটার 2 3 4 5 লিটার দুধ। তাহলে দ্রব্যের আকৃতিটা এরকম হবে যে এখানে হচ্ছে 9টি ডিম আর 1 লিটার দুধ। এটা কি সাধারণত কেউ কিনবে? 9টি ডিম 1 লিটার দুধ, এতটা সাধারণত কেউ কেনে না। তারপরে এখানে 6টি ডিম 2 লিটার দুধ, 6টি ডিম 2 লিটার দুধ, এটাও সাধারণত হয় না। আবার 4টি ডিম 3 লিটার দুধ, এটা হয়ে থাকে, এরকম কেনা যায়। আবার এখানে যদি ধরা যায় 3টে ডিম 4 লিটার দুধ, 3টে ডিম 4 লিটার দুধ, এভাবে এখানে হচ্ছে 2টি ডিম 5 লিটার দুধ, এটা সাধারণত হয় না। সাধারণত 4টি ডিম 3 লিটার দুধ বা 3টে ডিম 4 লিটার দুধ, এরকম করে হয়ে থাকে। এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখার আকৃতি হচ্ছে সমপরাবর্তিকার, মানে নিজস্ব আকৃতি। আচ্ছা, সম্পূর্ণ পরিবর্তক, যদি এখানে আসি, সম্পূর্ণ পরিবর্তক বা বিকল্প দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে, যেমন পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আমরা ধরতে পারি চিনি, গুড় বা বাম পায়ের জুতা ইকুয়াল টু ডান পায়ের জুতা। সেক্ষেত্রে
আমি যদি এখানে সম্পূর্ণ পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যাই, তাহলে সম্পূর্ণ পরিবর্তক বা বিকল্প দ্রব্যগুলো আসলে কি হবে? যেমন পরিবর্তক বা বিকল্প দ্রব্য হতে পারে চিনি, গুড়। এটা অবশ্যই চিনির পরিবর্তে আমরা গুড় ব্যবহার করে থাকি। তো আমরা যদি চিনি গুড়ের উদাহরণ দেই, তাহলে নিরপেক্ষ রেখা আসলে ভোক্তার সাপেক্ষে, এই জন্য এখানে ভোগ, চিনির ভোগ, চিনির ভোগ, আর এখানে দিলাম গুড়ের ভোগ, 0y এক্স দ্রব্য। তাহলে চিনির ভোগের ক্ষেত্রে যদি উম, এখানে আহ, 1 2 3, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 3 কেজি চিনি এবং গুড় যদি ধরি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, তাহলে এখানে চিনি যদি 1 কেজি নেই, তাহলে গুড় জাস্ট, চিনি যদি 3 কেজি নেই, তাহলে গুড় ধরলাম 1 কেজি, তাহলে এটা হচ্ছে 3:1। এটা একটা সংমিশ্রণ হতে পারে। আবার চিনি 2 কেজি হতে পারে, গুড় 2 কেজি হতে পারে, এটা একটা সংমিশ্রণ হতে পারে। 2 এবং 2, এটা একটা হতে পারে। আবার চিনি 1 কেজি হতে পারে, গুড় 3 কেজি হতে পারে, এটা একটা হতে পারে। তাহলে যদি বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যাই, তাহলে নিরপেক্ষ রেখা হবে নিম্নগামী সরলাকৃতির। নিম্নগামী সরলাকৃতির, এটা হচ্ছে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন যদি সম্পূর্ণ পরিপূরক পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যাই, তাহলে পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে গেলে আমাদের নিরপেক্ষ রেখা, যেমন যদি একটা পরিপূরক দ্রব্য যদি ধরি, তাহলে চিনি, চা চিনি হতে পারে। আবার যদি পরিপূরক পরিপূরক দ্রব্য ধরি, তাহলে এটা ভালো হয় সব থেকে ডান পায়ের জুতা এবং বাম পায়ের জুতা। যেমন এটা হচ্ছে আহ, আচ্ছা হোক, ডান পায়ের জুতো, বাম পায়ের জুতো, X Y 0। আচ্ছা, 1 2 3 আগের মতোই করি, তাহলে নিজে থেকে বুঝতে পারবো। 1 2 3, 1 2 3। যদি আমরা বাম পায়ের বা ডান পায়ের জুতা একটা নেই, তাহলে বাম পায়ের জুতা কি তিনটা নিব? কখনোই না। যদি ডান পায়ের জুতা একটা নিই, তাহলে বাম পায়ের জুতা এখানে নিব হচ্ছে একটাই নিব। যদি ডান পায়ের জুতা দুইটা নেই, তাহলে বাম পায়ের জুতা কয়টা নিব? দুইটা নিব। যদি ডান পায়ের জুতা তিনটা নেই, তাহলে বাম পায়ের জুতা কয়টা নিব? তিনটা নিব। তাহলে সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে তার নিরপেক্ষ রেখা হবে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে যদি উপর থেকে আসি, তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা হবে সমপরাবৃত্তাকার। সম্পূর্ণ পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা হবে ডান দিকে নিম্নগামী সরলাকৃতির। আর সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ডান পায়ের জুতা এবং বাম পায়ের জুতা হিসেবে উদাহরণস্বরূপ, তাহলে সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা হবে ডান দিকে ঊর্ধ্বগামী, বা এটাকে আমরা বলতে পারি এল আকৃতির। এল আকৃতিরও এটা হয়ে থাকে। এখানে সবগুলো সমান হবে। চিত্রটা ঠিক করে আরো আর্ট করতে হবে। আচ্ছা, আহ, আচ্ছা, এতটুকুই থাকলো তাহলে। নিরপেক্ষ রেখার আসলে আরো কিছু বৈশিষ্ট্য হয়ে থাকে, যেমন নিরপেক্ষ রেখা মাঝে মাঝে যে এমন হতে পারে লম্ব অক্ষের সমান্তরাল, আবার নিরপেক্ষ রেখা হতে পারে ভূমি অক্ষের সমান্তরাল। যেমন এখানে যদি ধরি যে কখন লম্ব অক্ষের সমান্তরাল হবে, যখন, যেমন আমরা যদি এখানে ঔষধ বা চিনির কথা খেয়াল করি, সরি, ঔষধ বা লবণের কথা খেয়াল করি, আমরা ঔষধ যতটুকু পরিমাণ দাম যেমনই হোক, আমাদের যতটুকু পরিমাণ ততটুকুই কিনতে হয়। ঠিকই যদি আমরা লবণের কথা খেয়াল করি, লবণও তরকারিতে বেশি দিলেও খাওয়া যায় না, আবার কম দিলেও খাওয়া যায় না, সেক্ষেত্রে একই পরিমাণ দাম যেমনই হোক, লবণ অতটুকুই কিনতে হবে। এখন এখানে যদি আমরা লবণের সাথে অন্য কোনো দ্রব্যের একটা তুলনা করলাম, তাহলে দ্রব্য যতখানি হোক লবণের পরিমাণ একই থাকতেছে। আবার এখানে যদি ঔষধের কথা ধরি, তাহলে ঔষধ যতখানি কিনি, লবণ অন্যান্য দ্রব্যের পরিমাণ একই থাকতেছে। এতটুকুই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও আসবো ইনশাল্লাহ। আপনাদের মন্তব্য জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম।